প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ ফোন 0 আওয়ারের বিশেষ পর্ব। আমরা বিশেষ পর্বে কথা বলছি 3 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার সঙ্গে। আমাদের স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখছেন, সেই ছবিতে 6 জন মুক্তিযোদ্ধার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 1971 সনের 17 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর গুড়িয়ে দেওয়া শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে যে 6 মুক্তিযোদ্ধা বিজয়ের স্লোগান দিয়েছিলেন, তাদের মধ্যে 3 জন আমাদের সামনে উপস্থিত। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনাদের একবার পরিচয় করে দিয়েছি। একেবারে ডান দিকে যিনি, যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আছেন আজকের অনুষ্ঠানের মাঝখানে বসে আছেন, যারা মাহবুব জামান। তারপরে ডান থেকে দ্বিতীয় জন বাদ দিয়ে তৃতীয় জন যিনি, তিনি হচ্ছেন আমার একেবারে বাঁ দিকে বসে আছেন, ডাক্তার আমানুল্লাহ। এবং চতুর্থ জনকে বাদ দিয়ে পঞ্চম জনে যিনি আছেন, আবু মুসা হাসান, আমার ডান দিকে আছেন। আমরা এই বাকি কয়েকজন সম্পর্কে একটু কথা শুনবো। আমরা বিরতির আগে কথা শুনছিলাম আপনাদের, যে আপনারা প্রশিক্ষণ নিলেন এবং প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। আপনারা আপনাদের কষ্টের কথা একটু কমই বলেছেন, কিন্তু অভিজ্ঞতার কথাটা বলেছেন। আমি এই পর্বে যেটি জানতে চাই যে আপনারা মানে দেশে যুদ্ধের জায়গাটাতে কখন আসলেন। আমি মাহবুব আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি দলনেতা ছিলেন, যে আপনি প্রথম কবে বাংলাদেশে আসলেন যুদ্ধ করতে, এবং সেই সময়ের কিছু অভিজ্ঞতা যদি বলেন। যেমন আমি আগেই বলেছি যে আমার সাথে নিজামুদ্দিন আজাদ ছিলেন। সৌভাগ্যক্রমে তখন মনে হয়েছে সৌভাগ্যক্রমে ও আমার আগের ব্যাচে ট্রেনিং নিয়েছে। আর এখন বলবো দুর্ভাগ্যক্রমে যে আগের ব্যাচে ট্রেনিং নেওয়ার কারণে তার একটু আগে ইন্ডাকশন হয়েছে বাংলাদেশে, এবং সে কিন্তু ওই বেতিয়ারায় 11 জন শহীদ হয়েছে বেতিয়ারার যুদ্ধে। এটা ঢাকা ফেনীর থেকে 24 মাইল ঢাকার দিকে 14 গ্রামের পরে। এখন আমরা বেতিয়ারা শহীদ দিবস উদযাপন করি আমরা 11ই নভেম্বর। তো আমাদের ওই সেপ্টেম্বরের দিকে যখন ট্রেনিং হলো, ট্রেনিং এর পরে আমাদের আবার জায়গাগুলো ভাগ হলো যে কারা কোন জায়গায় করবে। আজাদদের দায়িত্বটা ছিল, সেখানে বর্তমানে মন্ত্রী ইয়াফিজ ওসমান উনিও ছিলেন ওই একই ট্রুপে, আরো অনেকে, ওই ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এবং অন্যান্যরা। সেখানে আমাদের 11 জন শহীদকে আমরা ওই বেতিয়ারার যুদ্ধে হারাই। আমাদের এরিয়াটা ছিল আসলে মুন্সিগঞ্জ, পুরার মুন্সিগঞ্জ। তখন তো মুন্সিগঞ্জ জেলা না, সাব ডিভিশন, এবং নারায়ণগঞ্জ কিছু অংশ। এবং আমাদের কম্পোজিশনটাও অলমোস্ট সবাই ঢাকার অথবা মুন্সিগঞ্জেরই ছিল। আমানুল্লাহ মুন্সিগঞ্জের, সুরুজ ও আহত যুদ্ধাহত, মানে যারা অঞ্চলটাকে চেনেন জানেন এরকম। তো আমাদের যেহেতু আমাদের ট্রেনিং এর পুরাটা ছিল হচ্ছে গেরিলা যুদ্ধের ট্রেনিং, কাজে আমাদের এখানে এসে আমাদের একটা কম্বিনেশন করতে হয়েছে যারা কনভেনশনাল যুদ্ধের সাথে যুক্ত, তাদের ব্যাকআপটা, যেটা ধরেন যে এখন বর্তমানে সংসদ সদস্য, তখন বঙ্গবন্ধুর সিকিউরিটি ইনচার্জ ছিলেন মহিউদ্দিন ভাই, মুন্সিগঞ্জের মহিউদ্দিন ভাই। ওনাদের একটা বিরাট বাহিনী ছিল মুন্সিগঞ্জ কেন্দ্রিক, তাই তাদের সাথে আমাদের একটা যোগাযোগ হয়। তাদের দায়িত্বটা ছিল কনভেনশনাল যুদ্ধের দায়িত্ব, আমাদের ছিল গেরিলা যুদ্ধে। এবং আমরা একটা ব্যাকআপ দিতাম হচ্ছে ঢাকা শহরে যে অপারেশনস গুলো হয়েছে, এই ক্র্যাক প্ল্যাটনের ইত্যাদি, সেগুলোর হিন্টারল্যান্ড হিসাবে। কাজে সেদিক থেকে আমরা মোটামুটি ঢাকার বিভৎসতা এবং ওই সময়ের যুদ্ধ বিজয় এই খবরগুলো পেতাম। আমরা ওখানে যে জিনিসটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় গেলে প্রথমেই এইটা হতো যে পাকিস্তান আর্মির মুভমেন্ট, এটা আমরা নিতাম, যে কারণে আমাদের অনেক সময় শিশু বাচ্চাদের শরণাপন্ন হতে হতো কিছু সিভিলিয়ান, মানে বিভিন্ন সোর্স থেকে। দ্বিতীয় হচ্ছে যে কারা কারা রাজাকার আলবদর হয়েছে, এবং মানে তার মধ্যে আক্রমণাত্মক কারা, কম ক্ষতিগ্রস্ত, এই জিনিসগুলো। তারপরে আমরা ডিজাইন করতাম যে তারপরে কোন অ্যাটাকটা হবে, কোন অ্যাটাকটা করা উচিত হবে, এবং সেখানে কোন জায়গাটায় সাপোর্ট লাগবে ফ্রম কনভেনশনাল যারা যুদ্ধ করে অভ্যস্ত, মহিউদ্দিন ভাই এবং তাদের সঙ্গে সমন্বয় করতে হতো। একটা ঘটনা আমি বলতে পারি যে এটা নিয়ে আমি সারা জীবনই একটা ইসের মধ্যে থাকি, যে শেষের দিকে একদম মানে যুদ্ধের শেষের দিকে তখন গানবোট টানবোট যায়, এবং আমরা একটা গ্রামে আশ্রয় নিয়েছি আমাদের মুন্সিগঞ্জে, এই টঙ্গিবাড়ি থানার কাছাকাছি এরিয়াতে। তো এবং গ্রামাঞ্চলে এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় কি বিভৎসতা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া, পাকিস্তান আর্মি ঢুকতেছে, এই জিনিসগুলো। শহরেরটা আমরা
যেমন 14ই ডিসেম্বরটাও কিন্তু আমরা শুনেছি এই শপথ নেওয়ার পরে, অর্থাৎ ওই সময়টা কিন্তু আমরা শুনি নাই যে আত্মসমর্পণ হয়ে যাওয়ার পরে। যেমন ধরেন যে ওই টঙ্গিবাড়ি থানার একটা গ্রামে আমরা আছি, ওরা গ্রামে একটা গানবোট অ্যাটাক করেছিল মহিউদ্দিন ভাইয়ের বাহিনীরা, কাজে তারপরে তারা ওই গ্রামকে ছাড়খাড় করবে করেছে। করার পরে মুক্তি বাহিনীকে খোঁজার জন্য তারা একটা শিশুকে বেয়োনেটের মধ্যে ঢুকে বেয়োনেটটা নিয়ে বলে যে কোন মুক্তিযোদ্ধা হয়, হ্যাঁ, তখন হয়তো পাকিস্তানি সৈন্যরা সারাউন্ডেড বাই রাজাকার। এখন যদি চোখের মধ্যে ভাসে যে একটা শিশুকে বেয়োনেট দিয়ে করতেছে, তোমার কাছে অস্ত্র আছে, তোমার কাছে গ্রেনেড আছে, তুমি তাকে অন্তত পক্ষে হত্যা করতে পারো, তুমি তারপরে কি হবে এই হবে না, ওই সময় ডিসিশনটা কি হবে? হ্যাঁ, একজন যোদ্ধা হিসাবে আচ্ছা, তখন আমাদের ট্রেনিং বা আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তাতে মনে হয়েছে যে এই সময় কিছু না করাটা হয়তো হজম করে নিতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত প্রতি মুহূর্তেই করি যে তখন কি ওই যে বেয়োনেট দিয়ে আমার শিশুটাকে মারছে তাকে মারা উচিত ছিল, নাকি এই যে চুপ করে থাকলাম সেটাই ঠিক ছিল? হয়তো যুদ্ধের কৌশল হিসাবে সেটাই ঠিক ছিল, আবার ভিতরে যে একটা অন্তর আছে সেখান থেকে মনে হয় কাজে এই বিভৎসতা, এই ধরনের অনেক বিভৎসতা কিন্তু এই পুরো যুদ্ধের মধ্যে হয়েছে, যেটা ওই যে হাঙ্গর নদী গ্রেনেডের উপন্যাস যদি পড়ি, বোবা ছেলেকে মা করে ওই ছেলেকে পাক বাহিনীর সামনে ঠেলে দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে রক্ষা করছে। কাজে এই ধরনের একদম বাস্তব ইগুলো কিন্তু এই বিভৎসতাগুলো দেখা গেছে। এই বিভৎসতার মুখে কোন ডিসিশনটা ঠিক হবে, যুদ্ধের কৌশলটা নাকি অন্তরের? এই 40 বছর ধরে সেটা ধারণ করছেন বুকের মধ্যে। আমি ডাক্তার আমানুল্লাহ, আমি আপনার কাছ থেকে আমরা একটা মর্মান্তিক অভিজ্ঞতা হচ্ছে মুন্সিগঞ্জ সদর থেকে দক্ষিণ দিকে 3 কিলোমিটার হবে মহাখালী একটা জায়গা, সেখানে প্রায় একটা পরিবার ছিল, হিন্দু পরিবার। সেই হিন্দু পরিবারকে আপনার নদীর পাড়ে, ছোট নদীর পাড়ে নিয়ে প্রায় 5 থেকে 7 জন হবে, পুরুষ মহিলা সবাইকে তারা হত্যা করে। আমি স্থানীয় লোকদের জিজ্ঞেস করি, তারা বলে যে একমাত্র পাকিস্তানি ছাড়া আর এখানে আসে নাই, রাজাকার আসে নাই, বা তখন ওই জায়গাটায় রাজাকার বা আলবদর জন্ম নেয় নাই। তো পাকিস্তান সদর নারায়ণগঞ্জ থেকে আসছে, আইসা তারপরে এই মুন্সিগঞ্জ সদরে ঢোকার পরে তারপর জিজ্ঞেস করছে যে হিন্দু কোথায় আছে, তখন বলছে যে অনেকে বলতে পারে নাই যে মুন্সিগঞ্জ সদর থেকে দক্ষিণ দিকে গেলে পাবেন। তারপর ওখানে আসার পরে একটা মন্দির পায়, মানে পুরাতন মন্দির, সেই মন্দিরের পাশে সেখানে গিয়ে খুঁজে বের করে হিন্দু পরিবার, সেই হিন্দু পরিবারকে তারা হত্যা করে। এই দৃশ্য আমি আবার মানে 1 ঘন্টা পরে আমি যাই, যাওয়ার পরে দেখার পরে আমার মনের ভিতরে এমন একটা মানে ক্ষোভ ওঠে যে দেশের যুদ্ধ ছাড়া আর কোনো রক্ষা নেই। তখন আমি আবার এই মানে চিন্তা করি যে কি করা যায়, এই বিভৎস কাণ্ডের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া কোনো। আবু জাহাদান, আপনার কোনো অভিজ্ঞতা? আমি তো মাহবুবের সঙ্গে ছিলাম, ছোট গ্রুপ, যে ছোট বড় গ্রুপের নেতা, ছোট গ্রুপের নেতা ছিলাম, মাহবুবের সঙ্গে ছিলাম আমি দেশে ফেরার পর। আর বিভৎসতার ব্যাপারে তো চোখে এরকম না দেখলো এমন কোনো লোক নাই, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা নিজের আপন জনকে হারায় নাই এরকম নিজের। আমার মামা যে গঙ্গাসাগরের কথা আমি বললাম, আমার এক মামার সঙ্গে তো আমি গেছি, আরেক মামা একটু মানসিকভাবে একটু ছিল আর কি, ওনাকে অপবিশ্বাস, ওনাকে আমরা নিতে পারিনি। মামা বলছেন আমি বাড়ি ছেড়ে যাবো না। আমি তো বাড়িতে আগুন লাগালো, আমরা দেখলাম দূর থেকে, আমরা যখন যাই তখন আগুন লাগে বাড়িতে, ও মামাকে শুদ্ধ আগুনে পুড়ে ফেললাম, আমার হাড্ডি আমরা খুঁজে পেলাম না। সেই এরকম অসংখ্য ঘটনা নিশ্চয়ই আমরা শুনতে পারবো। আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে চলে আসি, যে আপনারা এই যে ছবিটি আমরা দেখলাম, এই ছবিটির কাছাকাছি আসি, যে আপনারা একেবারে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যুদ্ধ ট্রেনিং শেষ করে বাংলাদেশে এসেছেন, বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, এই অভিজ্ঞতাগুলি হয়েছে। আপনারা কখন বুঝতে পারলেন যে বিজয় একেবারে কাছে, এবং ঢাকার কাছাকাছি আপনারা কখন আসলেন? এই ছবিটির মানে একটু পটভূমিটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে ঠিক এই ছবিটার ছবিটা এরকম হবে সেটা তো আপনাদের ধারণার মধ্যে ছিল না, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই নিশ্চয়ই একসঙ্গে ঢুকেছিলেন ঢাকায়, এই পটভূমিটা কখন আপনারা ঢাকার কাছাকাছি চলে আসলেন? আমরা তো আসলে মুন্সিগঞ্জে স্টেশন ছিলাম, কাজেই আমরা টের পাচ্ছিলাম আসলে বলা যায় যে
12-13 তারিখ থেকে যে ওই লিফলেট বিলি হচ্ছে, সেগুলো আমরা শুনছি, ভারতের সমর্থনের মধ্যে সমর্থন পাওয়া গেছে ইত্যাদি। কিন্তু কোন সময় আমরা ঢুকবো সেটা নিয়ে আমি আগে বলেছি যে আমাদের তো সাপোর্ট লাগবে, কারণ আমরা গেরিলা বাহিনী, কাজে আমাদেরকে কনভেনশনাল গ্রুপের সঙ্গে সঙ্গে যেতে হবে। কাজেই সেটার কারণে আমরা 14 তারিখে যখন ওই 4:23 আত্মসমর্পণ করলো, তখন আমরা অপেক্ষা করছি 16 তারিখে। তখন আপনি খবর পাচ্ছেন যে আত্মসমর্পণ? হ্যাঁ, আমরা এবং পাচ্ছি। তারপরে এমনকি আমরা এটুকু খবর পেয়েছি যে ওই মিরপুরের দিকে যারা, তারা অনেক দূর আগাতে পারছে। আমাদের মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের যারা, তারা আগাতে পারতেছে না, কারণ ওখানে পরিস্থিতি আমরা জানতে পারছি। এবং আত্মসমর্পণটা কখন হবে না হলেও আত্মসমর্পণ হবে সেই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম। আচ্ছা, তো 16 তারিখে ওটা হওয়ার পরে তারপর যখন আমরা গ্রিন সিগন্যাল পেলাম, তখন আমরা ডিসাইড করলাম যে আমরা আসবো। হ্যাঁ, এবং তখন আমরা যদি রাতে পার হই তাহলে অনেক রকম মানে ভুল বোঝাবুঝির কারণে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাতে, কিন্তু এমনকি ঢাকা শহরেও হয়েছে, ঢাকা শহরের আশেপাশেও হয়েছে। তো সেই কারণে আমরা হল্ট করলাম যে ঠিক আছে, আমরা ভোর 4টার সময় নদী পার হলাম 17 তারিখে হয়ে। তারপরে ইন দ্য মিন টাইম আমরা জানলাম যে ঢাকায় অলরেডি অনেকে আসছে, তাদের দিকে বাহিনী তো ইয়ের সাথে আসছে, বাহিনী মিত্র বাহিনীর সাথে। তো আমরা যখন তারপরে ওখানে এসে নারায়ণগঞ্জ থেকে একটা ফায়ার ব্রিগেডের গাড়িকে রিকোয়েস্ট করে আমরা ঢাকায় আসলাম। তো আমরা ঢাকায় জিপিওর এখানে, জিপিও মানে বায়তুল মোকাররমের ওখানে আমাদেরকে নামিয়ে দিল, ধরেন যে 6টার দিকে। নামার সাথে সাথে অনেক লোক এসে বললো যে খুব সাবধানে যাবেন, কারণ কিছুক্ষণ আগেও এই জিপিওতে থেকে গুলি হয়েছে এবং কাজে আমরা কিন্তু মোটামুটি মানে আমাদের সব কক করে, মানে অর্থাৎ প্রস্তুতি নিয়ে আমরা হাঁটতে। এই সময় হঠাৎ করে ওইটা একটু বলি যে কিশোর পারে, মানে একদম ক্যামেরাম্যান, সে হঠাৎ শুয়ে আমাদের একটা ছবি তুললো। তা আমরা অলমোস্ট তাকে গুলি করার মতো অবস্থায় চলে গেছিলাম। আচ্ছা, তো তারপর আমরা মেইনলি শহীদ মিনার আসলাম। শহীদ মিনার অনুভূতিটা হচ্ছে যে আসলে এটা প্রকাশ করা খুব কঠিন। এত আনন্দ হতে পারে একটা মানুষের, সেটা যেমন আবার এত বেদনা হতে পারে একই মুহূর্তে, মানে কয়েক মুহূর্তের গ্যাপে। ধরুন যে আমরা যখন আনন্দিত হয়ে সমস্ত এই রশিদ ভাই বললো যে 2 হাত তুলে করেন, যে কারণে এই ছবিটি তুলেছিলেন রশিদ তালুকদার, মাত্র কয়েকদিন আগে তিনি মারা গেছেন। আমরা তার তো তখন মানে কিন্তু তারপরই কিন্তু খবরগুলো আসলো, মনির চৌধুরী নাই, খবরগুলো আসলে। এমনকি আমার ব্যক্তিগত জীবনে আমার ভাই তখন ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি ডিউটিতে ছিলেন, এর আগে উনি মেডিকেল কলেজের ভিপিডি ছিলেন ইত্যাদি। আমাকে ক্লাস 4 এমপ্লয়িজ একজন এসে বললো যে আপনার ভাইকে তো নিয়ে গেছে, উনি শেষ। সেটাও শুনতে হয়েছে, অবশ্য পরে জানা গেছে যে উনি পালাতে সক্ষম হয়েছিলেন। কাজে এই চারিদিক থেকে কাজেই আনন্দ, তার সাথে সাথে এবং মানে বিচিত্র অভিজ্ঞতা। বাচ্চা শিশুরা আসছে, তারা আমাদেরকে দেখতেছে এবং বলে যে তোমরা মুড়ি খাও, মানে ওরা দেখতেছে যে একটা যোদ্ধা, ওকে মুড়ি খায় কিনা। কেউ কিছু কমলা নিয়ে আসলো, হয়তো যতটুকু পচা কমলা, কারণ এতদিন পর্যন্ত অবরুদ্ধ শহর, সেখানে হয়তো পচে গেছে, সেটা নিয়ে আসতেছে। কেউ টোস্ট বিস্কুট নিয়ে আসতেছে, কেউ মানে অর্থাৎ আমরা শহীদ মিনারটা হয়ে গেল মানে একটা মানে পুনর্মিলনের জায়গা। আপনি ছবিটাতে যদি আসি একটু, আপনারা সবাই একটু করুন। আমি যেটি বলছিলাম যে একেবারে ডান দিকে মাহবুজুমান আপনি, তারপরের ছবিটা কি কারো আমরা জানতে পেরেছে? সত্যি কথা কি, আসলে আমরা এখন লোকেট করতে পারছি না নামটা কি, আমাদের হয়তো মনে চেহারা সবই আছে। আমরা জানি যে এই ছবিটি বহুল প্রচারিত এবং আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোদ্ধা বা যোদ্ধার পরিচিত কেউ যদি থাকেন, তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে ডাক্তার আমানুল্লাহ আপনার ছবি, তারপরের ছবিটি কার ছবি? লোকমান, ডাকনাম ছিল লোকমান, স্বাধীনতা ঢাকায় 76-77 হাতিরপুল না? আচ্ছা, হাতিরপুল এলাকায় তিনি মারা গেছেন। তারপরে তো আবু হাসান আপনি, তারপর তো আমি লোকেট করতে পারছি না, হয় মানিকগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ নাম কবি হতে পারলাম নাম, হয় মানিকগঞ্জ অথবা মুন্সিগঞ্জে। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তার মধ্যে 3 জনকে আমরা
আপনাদের সামনে হাজির করতে পেরেছি। একজন মারা গেছেন, আর 2 জন যোদ্ধার সন্ধানে এখন আমরা থাকতে চাই। আমরা মনে করি যে 40 বছর পার হয়ে গেছে, এর মধ্যে হয়তো এই যোদ্ধাদের কেউ কেউ বাংলাদেশেই কোথাও আছেন। তারা যদি 40তম বার্ষিকীতে আমাদের মাঝে আবার ফিরে আসেন, আমার মনে হয় এটা একটা বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় আনন্দ। আমরা আনন্দিত হব যে দেখতে পাই। আমাদের অনুভূতিটা হচ্ছে যে আমরা কিন্তু উই ফিল প্রাউড যে আমরা একটা প্রতীকের মতোই, কিন্তু এটা কিন্তু এখনো মুক্তিযুদ্ধের একটা প্রতীকের মতো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনি শুনে বা দর্শকরাও শুনে আনন্দিত হবেন যে আমাদের এখানে একটা স্মারক মুদ্রা বের হচ্ছে 40 বছর উপলক্ষে, এবং সেখানে একদিকে বঙ্গবন্ধুর ভাষণ এবং ছবি থাকবে, আর অন্যদিকে এই ছবি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তো আপনাদেরকে এর চাইতে বেশি সম্মান আর কি দিতে পারবে এই জাতি, এইটুকু তো করাই উচিত। হয়তো আরো বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু এই জাতির আমার মনে হয় যে ইতিহাসের অংশ হিসেবে আপনাদেরকে ধরে রাখা। আমি একেবারেই শেষ মুহূর্তে, আপনারা নিজেরা যুদ্ধ করেছেন, আপনারা বিজয় দেখেছেন, বিজয় আমাদেরকে দেখিয়েছেন, এবং এই দেশটি আমাদের হাতে তুলে দিয়েছেন। এখন আপনারা সক্রিয় আছেন, এটি একটা ভালো দিক। কিন্তু দেশের নানা বিষয় নিয়ে আমাদের নিশ্চয়ই হতাশা আছে, নানা ধরনের প্রশ্ন আছে। কিন্তু তারপরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, বিজয় আমাদের বিজয়, বাংলাদেশ আমাদের বাংলাদেশ। আজকে বিজয়ের 40তম বার্ষিকীতে তরুণদের সামনে, তরুণদের জন্য আপনারা কি বলবেন? 1 মিনিটে একটু করে যদি একটা আমানুল্লাহ, মাহমুদুজ্জামান, আমি শেষে বলতে দিচ্ছি, আমানুল্লাহ কি বলবেন? আমার অনেক আশা, কিন্তু সব আশা সম্ভব নয়। যেটা আমার প্রজন্মের জন্য কিছু করে যাওয়া, তা যদি মুক্তিযোদ্ধাদের জন্য যদি একটা হসপিটাল হয় দেশে, এবং সেই হসপিটাল আমি মনে করি মুক্তিযোদ্ধারা এবং প্রজন্মের এরা এখানে সেবা দিতে পারবে এবং মানুষের জন্য কিছু কাজ করতে পারবে, এটা চিকিৎসা হবে। আবু মুসা হাসান, আমার শুধু প্রত্যাশা না, আমার বিশ্বাস তরুণরা দেশকে গড়ে তুলতে পারবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে আমাদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, সমগ্র বাঙালিকে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল, নেতৃত্ব দিয়েছিলেন, সেই বাংলাদেশ এই নতুন প্রজন্ম করতে পারবে আমার বিশ্বাস। ঘটনাক্রমে আমানুল্লাহর ছেলের নামও প্রজন্ম। আচ্ছা, আমি যেহেতু কাজের সুবাদে আমি আইটি সেক্টরে কাজ করি, এবং ইনফরমেশন টেকনোলজিটা আসলে তারুণ্যেরই ব্যাপার। আমরা কিছুদিন আগেই এশিয়া নামে একটা বড় কনফারেন্স ঘোষণা করেছি, এবং সেখানে যারা যারা বাইরের ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট, তারপরে ভার্চুয়াল স্ট্রিমের ভাইস প্রেসিডেন্ট, তারা এসেছিল, এবং অনেকেই এসেছিল, প্রায় 30টা দেশের 232 জন স্পিকার। তারা আমাদের এটা দেখে এই বড় বড় সেমিনার হলগুলো, যেখানে আসলে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ভর্তি হয় না, সেখানে উপর নিচ পূর্ণ ভর্তি, এবং সব বেশিরভাগ হচ্ছে তরুণ। এবং তারা তাদের 3 জনেরই একটা কথা, যে উই নেভার নিউ দিস বাংলাদেশ, দিস ইজ এ নিউ বাংলাদেশ টু আস। এবং এত তারুণ্যের জাগরণ, এবং তাদের যে প্রশ্ন, তার মধ্যে ইন্টেলিজেন্স, তার মধ্যে রিলেভেন্স, তার মধ্যে একটা ইনোভেটিভ একটা ছিল আর কি। এবং সেটা দেখে আমি কিন্তু সবসময় আমি আশাবাদী যে আসলে আমাদের তরুণরা কিন্তু তারা আমাদের মতো অস্ত্র নিয়ে যুদ্ধ করবে না, কিন্তু তাদের যে এই যে হিউম্যান ক্যাপিটাল, আমি মনে করি যে মেধা দিয়ে উই হ্যাভ এ হিউজ হিউম্যান ক্যাপিটাল। এবং আমাদের পপুলেশন ডেমোগ্রাফি বলে যে 65% অফ আওয়ার পপুলেশন ইজ আন্ডার 25, এবং তারা কিন্তু টেকনোলজি থেকে ধরেছে। এবং সেই কারণে আমি টেকনোলজিতে থাকার কারণে আমি মনে করি এটাও একটা যুদ্ধ, এবং কম্পিটিটিভ, সারা দুনিয়ার সাথে কম্পিটিশন করে করতে হবে। এবং আমাদের ছেলেমেয়েরা দে আর জিনিয়াস লাইক এনিথিং, এবং তাদেরকে যদি আমরা একটু স্ট্রাকচার, একটু মেথডিক্যাল ওয়েতে শার্পেন করতে পারি, উই ক্যান ডু ম্যাজিকস ইন বাংলাদেশ। আবু মুসা হাসান, আপনাকে ধন্যবাদ। জনাব মাহমুদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আমানুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা বিজয়ের 40তম বার্ষিকীতে জাতির পক্ষ থেকে, আমি শুরুতে যেটি বলেছিলাম, জাতির পক্ষ থেকে যদি সমস্ত মুক্তিযোদ্ধাদের একসঙ্গে একটা সম্বর্ধনা দিতে পারতাম, এটি বোধহয় জাতির দায়িত্ব ছিল। কিন্তু নানা কারণে সেটা হয়তো আমরা পারবো না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি মাহমুদুজ্জামান যে কথাটি বলেছেন, এই ছবিতে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, আমাদের ইতিহাসের প্রতীক, আমাদের বিজয়ের প্রতীক, এবং আপনারাও আমাদের সেই যোদ্ধাদের প্রতীক। কাজেই প্রতীকী অর্থে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। একটি মুদ্রা, একটি ডাক টিকিট, সেগুলি হয়তো স্মারক হিসেবে থাকবে, কিন্তু ইতিহাসের যে জায়গাটিতে এই ছবি স্থান করে নিয়েছে, এবং এই ছবির যে জায়গাটিতে আপনারা স্থান করে নিয়েছেন, সেখান থেকে বোধহয় কোনোভাবেই এই সম্মানের চেয়ে বড় সম্মান আপনাদের দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানটিতে
আপনাদেরকে শুধুমাত্র কৈশোরোত্তীর্ণ কিছু তরুণ যোদ্ধা যারা যুদ্ধে গিয়েছিলেন একটি মাত্র উদ্দেশ্য, বাংলাদেশ থেকে স্বাধীন করার জন্য, আর কোনো এবং এর কোনো প্রাপ্তির প্রত্যাশা তাদের মধ্যে ছিল না, এবং এর জন্য জীবনের সবচেয়ে বড় সম্পদ যেটি, নিজের জীবনটিকে তারা বাজি ধরেছিলেন, এবং এর জন্য কোনো মূল্য তারা চিন্তা করেননি। কাজে আমরা মনে করি তাদের এই ত্যাগ, তাদের যে এই অবদান, সেটি অমূল্য, সেটা মানে তার কোনো তুলনা হয় না। আমরা আজকে বিজয়ের 40তম বার্ষিকীতে নানা আয়োজন করছি, কিন্তু আমরা এই মুক্তিযোদ্ধাদের ত্যাগ, এই মুক্তিযোদ্ধাদের যে কমিটমেন্ট, এই মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেটিকে যদি আমরা ধারণ করতে পারি, সেটি হবে বাংলাদেশের প্রতি এবং তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। আমি আবারও বিজয়ের এই 40তম বার্ষিকীতে বৈশাখীর এই অনুষ্ঠান যারা দেখলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের অনুষ্ঠানে শেষ করছি।